स्टेशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और ना ही मैं। यहाँ से कोई जिंदा बच के वापस नहीं जाता बाबू। तू भी नहीं जाएगा, तू भी नहीं जाएगा। কিছুটা ভৌতিক, কিছুটা লৌকিক, কিছুটা প্রেম, কিছুটা সাসপেন্স নিয়ে শুরু হচ্ছে গপ্পঘরের আজকের গপ্প। সৌরদীপ সৌমিত্র চৌধুরীর লেখা বকুলডাঙ্গা হল। টালি দেওয়া ছিমছাম ছোট্ট ঘর। কোনায় একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কলুঙ্গির ওপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হরিয়া, সমরেশবাবু ওকে উদ্দেশ্য করে হাঁক পারলেন। हरिया, बाबू साहेब आज रात यहाँ पर ही रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের একপাশে রাখা কাঠের প্যাটরার ওপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? হরিয়ার গলা শুনে বুকটা ছ্যাত করে উঠল। এমন কর্কশ্বর জীবনে কখনো শুনিনি। যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়া ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হলটেই। ছোট স্টেশনে স্টাফ খুবই কম। গেটম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছিলেন। কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যি ভারী মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া। আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হলো। আসল কথাগুলো কি একে একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, একখানা কথা তোমাকে বলতে চাই। কথা দাও, স্টেশন বাবু বা মনোহরকে সেই কথা বলবে না। কौन सा बात বাবু? সব কিছু খুলে বললাম। পা পিছলে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাওর না হলেও কুপিবাতির অল্প মিষ্টি আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ये বকুলডাঙ্গা হল্ট है বাবু। यहाँ এমন বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতে এই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে एक भी आदमी নেই, एक भिखारी तक नहीं। সাধে কি স্টেশন বাবু আর মনোহর রাতের আখরি মালগাড়ি পাস করিয়ে এখান থেকে চম্পট দেয়। এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত। কেন? আমি ঢোক গিললাম। কোনো ভয়টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয় বলতে পারেন। পहिले এইটা একটা আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকেই এই স্টেশনে সব কিছু বদলে যায় বাবু, সব कुछ। কি রকম দুর্ঘটনা? 5 साल पहले का घटना। यहाँ से थोड़ा दूर पे রেলের ক্রসিং আছে। উহা রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু আর গেটম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেইটা ঠিক করাতে গেছিল। সব কাজ ঠিকঠাক করে ও 3 লোক লাইনের ধার দিয়ে पैदल স্টেশন ফিরছিল, কিন্তু একটা জায়গায় এসে ও তিনও আচানক রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে যে ও তিনও লাইনের অনেক দূর থেকেই হাঁটছিল, লেকিন কোনো শয়তানি শক্তি যেন তিনোকে ধাক্কা মেরে লাইনের ওপর ফেলে দিয়েছিল। উল্টো দিক থেকে আসছিল डाउन मेल। बस एक ही झटके में तीनों का खेल खत्म। उस घटना के बाद से यहाँ रात के टाइम बहुत कुछ देखते पावा যায়। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হরিয়া?
আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম্য। আপনিও ওদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। ও লোক কিসি কা নুকসান করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে? বলো কি হরিয়া, কাদের কথা বলছো তুমি? ওরা কারা? নিঃশব্দে হাসলো গেটম্যান হরিয়া। ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। কুপিবাতির অল্প শিখায় স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি। ডান হাতটা কোনোই নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়ছে জিভটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটা ছিল। হরিয়া হাসছে, খল খল করে হাসছে। ঠিক তখনই কুপিবাতির শিখাটাও দুবার দপ দপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগালাম। পেছন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। हाथ में से कुछ नहीं होगा, स्टेशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और ना ही मैं। यहाँ से कोई जिंदा बच के वापस नहीं जाता बाबू, तू भी नहीं जाएगा, तू भी नहीं जाएगा। কতক্ষণ ধরে ওই অচেনা মফস্বলের পটেঘাতে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেড়াচ্ছি তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরেই চোখে পড়ল একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে এইটা তো একটা লেভেল ক্রসিং। এখানে কোনো জনমনীষী নেই। এই ক্রসিংয়ের কথাই কি বলছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব সাত পাঁচ ভাবছি। হঠাৎ ঘাড়ে কারোর তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা। টাল সামলাতে পারলাম না, হুড়ু মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের ওপরে। উঠে বসতেও পারছি না। অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তা কি বুকের ওপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকেই ধেয়ে আসছে একটা মেল ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কেউ কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধড়মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা তুমি? কি রে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর এই বাপটা চিরকালের জন্য উবে গেছে? তবে যে আমি ক্রসিং, রেল লাইন, ট্রেন। তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি, ভিতর ডিম কোটাকা, এখনো বুঝতে পারলি না? আরে এখন তুই আমাদের জগতে চলে এসেছিস রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না, আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও তিনজন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর আর গেটম্যান হরিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরে সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো বদলে গেছিল?
কিভাবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি? আমি দিচ্ছি উত্তরটা, এদিকে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। লাইনের ওপরে এক জায়গায় আঙুল দিয়ে দেখালেন তিনি। ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে এক দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে, লাশটা এখনও শনাক্ত করাই মুশকিল। তবে লাশের রক্তমাখা ডান হাতের মধ্যমায় জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এই মৃতদেহ আসলে কার। এবার একটু একটু করে সবটা স্বপ্নের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম, ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সন। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর পরেই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই। শেষ হলো আজকের গল্প, বকুলডাঙ্গা হল্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রকম ভৌতিক ঘটনা শুনতে গপ্পগড়কে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।